নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় শেখ হাসিনার প্রত্যর্পণ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে অর্থাৎ তাকে ফেরত দেওয়ার জন্যে বাংলাদেশ সরকার যে চিঠি পাঠিয়েছে, যেটাকে বলা হয় নোট ভার্বাল, এটাকে বাংলায় বলা ভালো কূটনৈতিক পত্র বা কূটনৈতিক চিঠি, সেই ব্যাপারে ভারত সরকার কি ভাবনা চিন্তা করছে, কি সিদ্ধান্ত করছে, এই প্রশ্নটি তাকে করা হয়েছিল। তিনি জবাবে বলেছেন যে হ্যাঁ, আমরা চিঠিটা পেয়েছি। এই প্রথম ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে চিঠির প্রাপ্তি স্বীকার করল। সেই সঙ্গে তিনি বলেছেন যে এই চিঠিতে যা বলা হয়েছে এই বিষয়গুলি নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি। এই যে চিঠিটা ঢাকার তরফে পাঠানো হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা এখন দোষী সাব্যস্ত সাজাপ্রাপ্ত আসামি, ফলে আগের যে দুবার বাংলাদেশ সরকার চিঠি পাঠিয়েছিল তার সঙ্গে এবারের চিঠির গুণগত ফারাক আছে। গুণগত ফারাকটা এটাই যে আগে দুবার বলা হচ্ছিল যে তিনি পালিয়ে চলে এসেছেন, আপনারা তাকে ফেরত দিন, আর এবারে বলা হয়েছে যে তিনি একটি মামলাতে দোষী সাব্যস্ত সাজাপ্রাপ্ত আসামি, তার উপরে সাজা প্রয়োগ করব, অর্থাৎ তার মৃত্যুদণ্ড কার্যকর করব, আমাদের হাতে তাকে হস্তান্তর করুন। গতকাল অর্থাৎ বুধবার দিনই বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং সেখানে তিনি তাদেরকে বলেছেন যে ভারত সরকার যে এত দ্রুত চিঠির জবাব দেবে এটা তারা প্রত্যাশা করেন না। তবে হ্যাঁ, চিঠিটা ভারতকে পৌঁছে দেওয়া হয়েছে, অর্থাৎ কূটনৈতিক মিশন মারফত। তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশনারের অফিস আছে সেই হাই কমিশনারের অফিস থেকে ভারতের বিদেশ মন্ত্রকে চিঠিটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে রণধীর জয়সওয়ালের বক্তব্য, এটা দুদেশের মিডিয়াতেই খুব গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে, এই জন্যে যে এর আগে বাংলাদেশ সরকার আরও দুবার চিঠি দিয়েছে, সেই চিঠির কোনো জবাব ভারত সরকার এখনো পর্যন্ত দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে তৃতীয় চিঠির কি জবাব ভারত দেবে। এই বিষয়টি এখনো পরিষ্কার নয় যে ভারত দেবে কি দেবে না, কিন্তু একটা বিষয় যে আগের সঙ্গে ফারাক যেটা, চিঠির খুব দ্রুত প্রাপ্তি স্বীকার করা হলো এবং বলা হলো যে চিঠির বিষয়বস্তু বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এই বক্তব্যকে অনেকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। কেউ কেউ বলতে চাইছেন যে ভারত সরকারের মত বদল হচ্ছে, ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে, তাই চিঠির বিষয় আশয়গুলো নিয়ে তারা খতিয়ে দেখছে। এখন এইটা একটা ধারণা বটে এবং কূটনীতির বিষয়ে আপনারা জানেন যে এ অনেকটা আধুনিক কবিতার মতন, অর্থাৎ কবি যে ভাবনা থেকে কবিতা লিখেছেন আর যার পাঠক বা তার গুণগ্রাহী, তাদের আবার অনেক সময় দেখা যায় যে সেই কবিতা সম্পর্কে উপলব্ধি সম্পূর্ণ ভিন্ন হয়। কূটনীতির ক্ষেত্রে এরকমই একটা ব্যাপার হয় যে নানানজন নানানভাবে ওই পদক্ষেপ বা বক্তব্যকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিছু মানুষ এইভাবে ব্যাখ্যা করছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের দুয়ার খুলছে ভারত সরকার, এরকম কথাবার্তাও অনেকে বলছেন। এখন আমি যেটা উপলব্ধি করি, সেটা আমি ইতিপূর্বে একাধিক ভিডিওতে আপনাদেরকে বলেওছি যে আমার মনে হয় না ভারত সরকার কোনোভাবেই এই যে চলতি পরিস্থিতি বাংলাদেশে যা আছে, এই পরিস্থিতিতে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করবে বলে আমার এটা মনে হয় না ব্যক্তিগতভাবে। যদিও আমি বারবারই বলি যে আমি তো ভারত সরকার নই, আমি অমল সরকার, কিন্তু এটা আমি একজন ভারতের নাগরিক, একজন সাংবাদিক হিসেবে আমার যে উপলব্ধি সেটা আপনাদের কাছে বারে বারে, আমি এর আগেও এই বিষয়টি নিয়ে আমি ভিডিও করেছি, আমি সেখানে বলেছি যে আমার মনে হয় না ফেরত দেবে। এত দ্রুত তো কিছু হওয়ার নয়। নির্বাচিত সরকার এলে পরে হয়তো এটা নিয়ে ডায়ালগ শুরু হতে পারে, আলাপ আলোচনা শুরু হতে পারে, কিন্তু অনুকূল পরিস্থিতি বাংলাদেশে যতক্ষণ না আসবে ততক্ষণ দেওয়ার কোনো প্রশ্ন নেই। এই অনুকূল পরিস্থিতি মানে হচ্ছে যে শেখ হাসিনার উপরে নিপীড়ন নির্যাতন হবে না, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার তো প্রশ্নই আসে না, নিপীড়ন নির্যাতন হবে না, এরকম একটা অনুকূল পরিবেশ ভারত সরকার তার জন্য
জন্য অপেক্ষা করবে। নিশ্চয়ই শেখ হাসিনাও সেটাই চান। তিনি তো সম্প্রতি কিছু সাক্ষাৎকারে বলেওছেন যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হলে তিনি দেশে ফিরে যেতে চান এবং আবার দেশবাসীর সেবা করতে চান, এসব কথাবার্তা তিনি বলেছেন। এখন এই কথাটাও অনেকে এখন আন্তর্জাতিক বড় বড় যারা মিডিয়া, যাদের কথাবার্তা সকলে প্রায় বেদবাক্য বলে মনে করে, ঈশ্বর প্রদত্ত বাণী বলে মনে করে, এরকম কিছু মিডিয়াও কিন্তু ইদানিং লেখা শুরু করেছে যে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরাবে না, এটা ভারত সরকারের সিদ্ধান্ত। যদিও ভারত সরকার সরকারিভাবে এই কথা কিন্তু কখনো মুখে উচ্চারণ করছে না, বরং মাস দিনেক আগে বাংলাদেশের বিদেশ বিষয়ক যারা সাংবাদিক তাদের একটি টিম নয়াদিল্লিতে এসেছিলেন এবং তাদের কাছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি কিন্তু বলেছিলেন যে এই যে এই বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। এখন এটা আমার মনে হয় যে আমলা আধিকারিক যারা, তাদের এইটা একটা কর্তব্যের মধ্যে পড়ে যে যে কোনো বিষয় নিয়ে তারা করবেন, অর্থাৎ তারা একেবারে মেথডিক্যালি উত্তর দেবেন, যে কূটনৈতিক উত্তর এখানে না দেয়া হবে না বা দেব বা দেওয়ার প্রশ্ন ওঠে না, এই জাতীয় কথা বলার অবস্থায় কিন্তু অফিসারেরা থাকেন না। তাদের একটা নির্দিষ্ট ব্যাকরণ আছে, তারা সেই ব্যাকরণ মেনে বলেন। পলিটিক্যাল এক্সিকিউটিভ অর্থাৎ মন্ত্রীরা বা নেতারা তারা বরং অনেক কথা বলতে পারেন, একেবারে সিদ্ধান্ত। কিন্তু ভারত সরকারের কোনো মন্ত্রীও কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি, অন্তত তার প্রত্যর্পণ নিয়ে কোনো মন্তব্য করেননি। এখন আমি যে বিষয়টা আজকে আপনাদেরকে বলতে চাই যে শেখ হাসিনাকে যে না ফেরানোর সিদ্ধান্ত বা এখানে রেখে দেওয়ার যে বিষয়টা, তাকে যে অতিথি করা মানে হিসাবে যে মর্যাদাটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু কোনো, আমার অন্তত মনে হয় যে এটা কিন্তু কোনো দয়া দাক্ষিণ্য নয়, বরং এখানে ভারতেরও কিন্তু কিছু কিছু মানে ইন্টারেস্ট আছে, ভারতেরও কিছু মানে ভাবনা চিন্তা আছে যে কেন শেখ হাসিনাকে তারা এই সুরক্ষাটা দিচ্ছে। তাকে শুধু যে আশ্রয় দিয়েছে তাই নয়, ভারতে তিনি কিন্তু অত্যন্ত সুরক্ষিত অবস্থায় আছেন। মানে আমি জানি না যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবেও তিনি যে সুরক্ষা পেতেন, আমার ধারণা তার থেকেও আরো একটু উন্নত মানের সুরক্ষাই তিনি ভারতে পাচ্ছেন। তার কারণ যেহেতু এখানে তিনি অতিথি, ফলে অতিথির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকার কোনো রকম ফাঁক ফোকর নেবে না, ফলে মাছি গলারও পরিস্থিতি নেই। এইরকম একটা বাংলো, সুরক্ষিত বাংলোতেই তাকে রাখা হচ্ছে বলে খবর। আমি নিশ্চিত করে বলতে পারবো না তিনি কোথায় আছেন, এমনকি দিল্লিতেই আছেন কিনা এটাও আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কারণ এটা ভারত সরকার কখনো এই বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা করে না, ফলে কারণ তার নিরাপত্তার কারণে। ফলে ধরে নেওয়া যায়, এবং আওয়ামী লীগের কিছু নেতা তারা তো নয়াদিল্লিতে তার সঙ্গে দেখাও করেছিলেন, ধরে নেওয়া যায় যে তিনি দিল্লিতে আছেন। এবং আমি যা জানি যে আমাদের প্রথম সারির মন্ত্রীরা, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যে ধরনের বাংলোয় থাকেন, সেই ধরনের বাংলোতেই শেখ হাসিনা আছেন। তার জন্য যথেষ্ট ব্যক্তিগত কর্মী বল দেওয়া আছে, অফিসার দেওয়া আছে, তার ট্রিটমেন্টের বন্দোবস্ত আছে, 24/7 এসব আছে। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত এই যে সুরক্ষা দিয়ে আতিথেয়তা কন্টিনিউ করছে এবং জানাও যাচ্ছে যে তাকে ফেরাবে না, এখানে ভারতের ইন্টারেস্টটা কি? ভারতের ইন্টারেস্টটা কিন্তু মূলত দুটি জায়গাতে, যেখান থেকে আমার মনে হয় যে এটা ভারতের কোনো দয়া দাক্ষিণ্য নয়, ভারতেরও এখানে একটা কূটনৈতিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ভাবনা চিন্তা এটার পেছনে কাজ করছে। একটা তো হচ্ছে, আমি এর আগে বলেছি আপনাদেরকে যে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, সেই অভিযোগের সবগুলোকেই যে ভারত সরকার বা ভারতের রাজনৈতিক দলগুলো মিথ্যে বলে এরকমও নয়, কারণ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু বাংলাদেশের যে বিষয়টা ভারতকে মানে ভারতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটি হচ্ছে যে এই জঙ্গি নাশকতা, মৌলবাদী শক্তির যে আস্ফালন, উত্থান এবং ভারত বিরোধী শক্তির যে আস্ফালন, এই বিষয়টা নিয়ে কিন্তু ভারত সরকার অত্যন্ত বিচলিত। এবং এই বিচলিত এটা তারা হয়েছে এই 5 আগস্ট 2024-এর পর, যখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেন এবং তিনি ভারতে চলে এলেন। বাংলাদেশ সরকারের বিমান
সেনাবাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়ে গেল, যে কারণে ভারত সরকার এই অভিযোগটা কখনো মানে গ্রাহ্য করে না যে তিনি পালিয়ে এসছেন, বা শেখ হাসিনাও স্বাভাবিক, তিনিও কখনো বলেন না যে তিনি পালিয়ে এসছেন, কারণ নিজের দেশের সেনাবাহিনীর বিমানে করে কেউ পালিয়ে আসতে পারেন না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, আমি সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না। যেটা বলছিলাম যে হাসিনা যেভাবে জঙ্গি সন্ত্রাস এবং মৌলবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালাচ্ছিলেন, তার দ্বারা ভারত খানিকটা উপকৃত হয়েছে। কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছিল, এখনও সেটা যে সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে এ কথা বলা যাবে না, কিন্তু শেখ হাসিনার সময়তে সেগুলি কিন্তু অনেকটা স্তিমিত ছিল, অর্থাৎ ততটা সক্রিয় তারা থাকতে পারছিল না। তার কারণ বাংলাদেশের অভ্যন্তর থেকে তারা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছিল না। অতীতে বিএনপি জমানায় তারা যে ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, লজিস্টিক সাপোর্ট পেয়েছে, এপারে অপরাধ করে তারা নিরাপদে বাংলাদেশে চলে গিয়েছে, সেখানে খুব মানে সরকারি আতিথেয়তায় তারা থেকেছেন, তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, লোকবল দেওয়া হয়েছে, অনেক রকম সুযোগ সুবিধার বিষয় আছে। আমি নাম এখন আর নিচ্ছি না, দীর্ঘায়িত হবে, কিন্তু আমরা সকলেই জানি যে আসামের এবং উত্তর পূর্বের অনেক বিচ্ছিন্নতাবাদী নেতা একটা সময় বাংলাদেশে খুব আয়েসে বিলাস ব্যসনেই তারা জীবনযাপন করেছেন। হাসিনা আসার পরে এগুলি মানে দূর হয়, বন্ধ হয়, জঙ্গি ঘাঁটিগুলি বন্ধ করা হয়েছে, তার ফলে ভারত খানিকটা স্বস্তিতে ছিল। এই বিষয়টা তো অবশ্যই একটা আছে, এবং এটা শুধু ভারত বলে নয়, এই দক্ষিণ এশিয়াতেও তার একটা প্রভাব কিন্তু শেখ হাসিনা তৈরি করেছিলেন। তার কারণ বাংলাদেশকে কেন্দ্র করে সব রকম এক্সপেরিমেন্টই কিন্তু একটা চলে, মানে এটা বাংলাদেশের দুর্ভাগ্য আমি বলবো যে তার জন্মলগ্ন থেকেই এই এক্সপেরিমেন্টগুলো চলতে আছে, এবং এই এক্সপেরিমেন্টের মধ্যে জঙ্গিদের বিষয়টিও আছে। আন্তর্জাতিক যে সমস্ত বা সারা বিশ্ব জুড়ে কাজ করে যে ধরনের জঙ্গি নেটওয়ার্কগুলি আছে, তাদের কিন্তু একটা ল্যাবরেটরি হচ্ছে বাংলাদেশ। তাদের পত্রপত্রিকাতে এই নিয়ে খোলামেলা বলাও হয়েছে যে বাংলাদেশকে মানে ঘাঁটি করে তারা এই উপমহাদেশে তাদের প্রভাব বিস্তার করতে চায়, এবং অবশ্যই তাদের অন্যতম টার্গেট হচ্ছে ভারত। ফলে ভারত সবসময় যে শেখ হাসিনার মানে সরকার বা তার দলের সরকার বাংলাদেশে থাকলে ভারত যে স্বস্তি বোধ করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বিষয়টা একেবারে সেই ৭১-এর আগে থেকে শুরু হয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে থেকে এটা শুরু হয়েছে যে এই রাজনৈতিক বোঝাপড়া এবং একটা ধর্মনিরপেক্ষ সরকার বাংলাদেশে থাকবে, এই বিষয়টা ভারত সবসময় চেয়েছে। এটা গেল একটা দিক। আরেকটা দিক যেটা, সেটি হচ্ছে যে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে শ্রীলঙ্কায় যখন এলটিটি শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, তারা যখন শ্রীলঙ্কার অভ্যন্তরে অশান্তি করছিল এবং শ্রীলঙ্কা সরকার পেরে উঠছিল না, এটা বহু আগের কথা, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দুটো জায়গায় ভারতের সেনাবাহিনীর শান্তি মিশন গিয়েছিল। একটা আমাদের কি বলে মালদ্বীপে, আরেকটি হচ্ছে শ্রীলঙ্কায়। এই দুই জায়গাতেই ভারতীয় সেনাবাহিনী গিয়েছিল। তার কারণ দু জায়গাতেই এলটিটি জঙ্গিরা একটা বিরাট ধরনের অশান্তি তৈরি করেছিল, অভ্যন্তরীণ অশান্তি, যেটা সে দেশের সরকার মোকাবিলা করতে পারছিল না। ফলে ভারত কিন্তু এই ধরনের জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় মানে যারা টার্গেট, তাদের পাশে থাকার চেষ্টা করেছে। শেখ হাসিনার ক্ষেত্রেও এখন যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, প্রথমত ভারত বিরোধিতা অনেক বড় আকার নিয়েছে, এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, সেটা একটা প্রায় পীড়িতের সম্পর্ক তৈরি করা হচ্ছে। তো এই যে পাশাপাশি দুটো জিনিস চলছে, ভারত বিরোধিতা এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, এই সবটা মিলিয়ে এবং বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি সংগঠনগুলির যেভাবে উত্থান হচ্ছে নতুন করে, এই সবগুলো নিয়ে কিন্তু ভারত সরকার অত্যন্ত চিন্তিত। এই রকম একটা পরিস্থিতিতে, এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে শেখ হাসিনাকে যদি প্রত্যর্পণ করা হয় এবং তার উপরে যদি সত্যি এই সাজাগুলি প্রয়োগ করা হয়, তাহলে ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু গোটা বিশ্বে প্রশ্ন উঠে যাবে। গোটা বিশ্বের সেই অংশও কিন্তু প্রশ্ন তুলবে যারা সরকারিভাবে বা দলীয়ভাবে হয়তো শেখ হাসিনার মানে বিরোধিতা করে, সমালোচনা করে, কিন্তু তারাও ভারত সরকারের এই সিদ্ধান্তকে ভালোভাবে নেবে না যে বিপদের দিনে তুমি বন্ধুকে বিপদে ফেললে।
এটা নেবে না। কূটনীতিতে এটা আবার ভারত সরকারের বিদেশ নীতি, ভারত সরকারের রাষ্ট্রীয় নীতির পরিপন্থী একটা কাজ হয়ে যাবে বলেই মনে করে ওয়াকিবহাল মহল, বিশেষ করে কূটনীতি নিয়ে যারা কাজ করেন, যারা রাজনীতি প্রশাসনিক বিষয় নিয়ে কাজ করেন, তারা মনে করছেন যে শেখ হাসিনাকে এইভাবে ফেরত দিয়ে দিলে পরে ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন উঠবে এবং ভারতের এই আন্তর্জাতিক মহলে যে বন্ধু মহলটি আছে সেই বন্ধু মহলটিও কিন্তু ভারতকে তখন সন্দেহের চোখে দেখতে শুরু করবে। ফলে ভারতে শেখ হাসিনা যে আছেন এটা নিছকই কিন্তু কোনো দয়া দাক্ষিণ্যর বিষয় নয়, তার আতিথেয়তা, তিনি একটি সংকটময় মুহূর্তে ভারতে এসেছেন, এটা ঠিক কথা, কিন্তু তাকে সুরক্ষিত রাখা, তাকে এইরকম পরিস্থিতিতে বিপদের মধ্যে না ফেলা, এটা কিন্তু ভারতের নিজস্ব স্বার্থেও এর সঙ্গে জড়িয়ে আছে। অর্থাৎ ভারতের রাষ্ট্রীয় স্বার্থের কারণেও কিন্তু শেখ হাসিনার সুরক্ষা নিশ্চিত করা, তার বিপদ যাতে আরও না বাড়ে এই বিষয়টি দেখা ভারত সরকারের একটা দায় এবং দায়িত্ব, কর্তব্য, এটাই আমার মনে হয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।